রাজশাহীতে আজকে সারাদিন সোশ্যাল মিডিয়া এবং সেই সাথে গণমাধ্যমে যে বিষয়টি খুব বেশি ঘুরপাক খাচ্ছে সেটি হচ্ছে দুটো জিনিস। প্রথমটি হচ্ছে সালাউদ্দিন আম্মার, যিনি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং জুলাই আগস্টের যে আন্দোলনে সেই আন্দোলনে সে খুব সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল। এবং আর একটি বিষয় হচ্ছে 123 জন চাঁদাবাজের লিস্ট প্রকাশ হয়েছে রাজশাহীতে। কে লিস্টটি প্রকাশ করেছে কেউ জানে না, তবে সেটি বোঝা যাচ্ছে বা জানা যাচ্ছে সেটি হচ্ছে প্রকাশ করা হয়েছে প্রশাসনের কোনো একটি উইংস থেকে। তো এবার আসি আম্মারের কথা নিয়ে। জুলাই আগস্টে তার যে ভূমিকা, সে যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল এবং ওই সময় জুলাই মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রকম নাটকীয় ভূমি পরিবর্তন হচ্ছিল। একটা গ্রুপ নিষ্ক্রিয় হয়ে যাচ্ছিল, আর একটা গ্রুপ এসে সে জায়গায় আন্দোলন ধরছিল এবং সেখানেও গিয়ে আবার পুলিশের হস্তক্ষেপ, ডিজিএফের হস্তক্ষেপ। আমরা এরকমও দেখেছি যে 6 জন এসে বলল যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্থগিত করা হলো, তারপরে তাদেরকে আবার বাড়ি পাঠিয়ে দেওয়া হলো আর কি। তো তারপরে এসে আম্মার আম, একটা জায়গায় লিড দিয়েছে, সে স্লোগান বয় হিসাবে কিন্তু তার একটি খ্যাতি আছে, বা সেই সময় সে স্লোগান দিয়ে কিন্তু মানুষকে রাজপথে নিয়েছিল আর কি। তো সেদিক থেকে আম্মারের প্রতি আমাদের আসলে তার যে কাজ, সেই সময়ে যে অবদান, সেটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নয় এবং সেটা আমরা স্বীকার করি। কিন্তু এখন যে বিষয়টা উঠে আসছে, তিনি প্রায় 70টা প্রতিষ্ঠানে সে হচ্ছে চিঠি দিয়েছে। আসলে বিষয়টা বলা হচ্ছে যে চিঠি দিয়ে চাঁদা আদায়, বিষয়টা এরকম। কিন্তু আমি যতটুকু জানি বা আমার রাজশাহীতে যে সাংবাদিক বন্ধু মহল বা যারা আছেন তাদের দিক থেকে যেভাবে জেনেছে, সেটা হলো যে সে মূলত সামনে এই আগস্ট মাসে সে একটা অনেক বড় করে আসলে একটা কনসার্ট করার জন্য আসলে চেষ্টা করছিল। এবং সেই কনসার্টের জন্য আসলে আমরা হয় না যে বিভিন্ন প্রোগ্রামের জন্য আমরা স্পন্সরশিপ নেই, তো তেমনি তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে স্পন্সরশিপের জন্য আসলে সে চিঠি দিয়েছিল। এবং তিনি দাবি করছেন সেই প্রজেক্ট প্রপোজালে ভিসিরও নাকি সিগনেচার আছে। তো সেখানে সে প্রজেক্ট প্রপোজাল আসলে সব জায়গায় সাবমিট করেছে। বিষয়টা তার ধারাভাষ্য অনুযায়ী এরকমই। কিন্তু আমার যে প্রশ্ন, আমার যে জায়গাটা, সেটা হচ্ছে যে যেই জন্য আসলে জুলাই আন্দোলন হয়েছিল, যেই জন্য আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতন হলো এবং এই যে প্রায় 1400 মানুষের যে জীবন গেল এবং প্রায় 25,000 মানুষ পঙ্গু হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, এখনও অনেক মানুষ হসপিটাল থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। উদ্দেশ্য যেটা ছিল বৈষম্যহীন এবং সেই সাথে ছাত্র রাজনীতি থাকবে না। তো যেই উদ্দেশ্য নিয়ে এত বড় আন্দোলন, যেই উদ্দেশ্য নিয়ে এত ত্যাগ, একটা দেশের সরকার পট পরিবর্তন হয়ে গেল, সেই কারণগুলোকে আসলে নিয়ে কোনো পরিবর্তন এসছে কিনা আমার তো মনে হয় যে কোনো পরিবর্তনই আসেনি আসলে। যদি আপনি আগস্টে কনসার্ট করতে হবে, মানুষকে জাগাতে হবে, তো যদি কনসার্ট করতেই হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন করবে। আম্মারের জুলাই আগস্টের অবদান নিয়ে আমার আমার কোনো প্রশ্ন নেই আর কি। কিন্তু সে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে পুরো কমিটি বলেন বা যে ফরমেশনটা ছিল, সেটা কিন্তু এনসিপি ভেঙে দিয়েছে বলছে। আম্মার কিন্তু আসলে কোনো দলে কিন্তু সে যুক্ত হয়নি। সে এনসিপিতেও যোগদান করেনি, সে বিএনপি ছাত্রদলেও যায়নি, সে ছাত্র শিবিরেও যোগদান করেনি, কিংবা বাম ডান যে দলের কথা বলি না সে জানি। কিন্তু সে নিজস্বভাবেই একটি প্রভাব আসলে তৈরি করার চেষ্টা করছিল আমার যতটুকু ধারণা। সে ছোট ছোট লিফলেট তৈরি করে কিন্তু বিভিন্ন সমস্যার কথা তুলে নিয়ে এসে সে ক্লাসে ক্লাসে কিন্তু দিয়েছে, ছাত্রদের হাতে দিয়েছে। তো আমার কাছে যেটা মনে হয় যে তার যে আসলে উদ্দেশ্য, সেটা আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভিপি নূরের কথা চিন্তা করেন আপনি, যে ভিপি ভিপি পদ কিন্তু ভিপি নূর পেয়েছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু তারপরে জিএসটি সবই কিন্তু ছাত্রলীগের ছিল। তো দিন শেষে ভিপি নূর কিন্তু নিজেই একটি চরিত্র, নিজে একটি ক্যারেক্টার, নিজে একটি রাজনৈতিক দল তৈরি হয়ে গেছে আর কি, তার শেকড় তৈরি করে ফেলেছে। তো আমার ধারণা আম্মার, সে সামনে রাকসুর যে নির্বাচন আসছে সেখানে হয়তোবা তার সেরকম একটা তার পরিকল্পনা হয়তোবা থাকতে পারে বা আছে। তো সেই জন্য সে তার একটা হয় না যে হ্যাডাম দেখানো, দেখো আমি এত বড় কনসার্ট করলাম, এত মানুষকে নিয়ে জুলাই আগস্ট আন্দোলনের জন্য আমি এই যে কনসার্ট করছি বা প্রোগ্রাম করছি, এটা করে এক প্রকার শো অফ। সে কিন্তু কোনো দলেই কিন্তু আসলে ভেড়েনি, সে নিজেই হয়তো বা যেতে চেয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে তাকে কেন এই টাকা কালেকশন করতে হবে আর কি? আপনি স্পন্সরশিপের কথা বলেন, আপনি ডোনেশনের কথা বলেন, আর আপনি হচ্ছে ফান্ড কালেকশন বা ক্রাউড ফান্ড কালেকশন যেটাই বলেন না কেন, দিন শেষে তো এটা তো চাঁদাবাজি আসলে। তা আমার প্রশ্ন হচ্ছে যে আম্মার যে কাজটা করতে পারতো বা করলে ভালো হতো, সে প্রশাসনকে বলতো, ভিসিকে বলতো যে আমরা এই ধরনের প্রোগ্রাম চাই, আপনি এই ধরনের প্রোগ্রাম আয়োজন করেন। 70টা প্রতিষ্ঠান মানে তো অনেক।
সে সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েছে। এখন কথা হলো যে সিটি কর্পোরেশন এই কনসার্টের জন্য কেন ভাই 2 লাখ টাকা দিতে যাবে, তাই না? এই কনসার্টের জন্য, কনসার্ট যদি করতেই হয়, বড় ধরনের যদি কোনো প্রোগ্রাম করতেই হয়, তাহলে সেটা ভিসি করবে, সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে। এই যে রাকসু তো প্রতি বছর যে স্টুডেন্টগুলো ভর্তি হয়, ভর্তির যে তালিকা, টাকার যে তালিকা রসিদ, সেখানে কিন্তু টিএসসি টাকার অনুদান থাকে। সো টিএসসির তো এত বছর যেহেতু কোনো হচ্ছে নির্বাচন হয়নি, টাকাগুলা কোথায় আসলে? এই টাকা দিয়ে করুক না, এত যদি হয়। তো সেটা না করে তাকে কেন আসলে তুলতে যেতে হবে টাকা? তো দিন শেষে যার জন্য, যেটা ঠেকানোর জন্য, যেই পরিবর্তন আনার জন্য আসলে এত মানুষ প্রাণ দিল, 1400 মানুষ ইজ নট এ ম্যাটার, এটা কোনো জোক না আর কি। কিংবা এই যে 25,000 মানুষের জীবন অস্বাভাবিক হয়ে গেছে। তো এই যে চাঁদাবাজি, দেশে একটা পরিবর্তন, নৈরাজ্য বন্ধ করার জন্যই তো আসলে এই আন্দোলন। তাহলে সেই আন্দোলনের আহ, আহ, মানে উদ্দেশ্যটা কি হলো আসলে? এত মানুষের জীবন তিতিক্ষা, এত মানুষের হচ্ছে ত্যাগ, সেটার ফলাফল কি হলো? তো দিন শেষে আম্মারি যদি আবার ওই ক্রাউড ফান্ড করতে যায় কিংবা ওই ডোনেশন আনতে যায়, তাহলে তো লাভটা হলো কি আসলে? এই মানুষরা জীবন দিয়ে তাহলে কি লাভটা করলো আর কি? সেটা হচ্ছে আমার একটা কথা। আমার মনে হয় যে আম, তার চেয়ে বরং আসলে আমরা ওই শহীদদের জন্য কি করেছি, ওই শহীদ পরিবারের জন্য কি করেছি, তাই না? আমি যারা আহত তাদের পিছনে কয়জন গেছেন, কয়জন গিয়ে তাদের পরিবারের খোঁজ খবর নিচ্ছেন? দিন শেষে কিন্তু এগুলো আমাদের চোখে পড়ছে না। হয়তোবা কেউ কেউ করছেন, কিন্তু সেটা আসলে যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে তো হয়নি। আমি আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইবি এর দীপ যে ছেলেটা আছে, তার চিকিৎসার পিছনে যথেষ্ট ছাত্ররা হেল্প করেছে। পরবর্তীতে ওই সময় সে এখন ক্লাসে ফিরছে, চেষ্টা করছে জীবনে আসার জন্য, মানে স্বাভাবিক জীবনে আসার জন্য। কিন্তু তার যে একটা চোখ হারিয়ে গেছে, এটা কি ফেরত দিতে পারবে কেউ? এই জাতি কি ফেরত দিতে পারবে? আপনারা কি ফেরত দিতে পারবেন? পারবেন না তো। এরকম তো হাজার হাজার ঘটনা আছে আসলে। হ্যাঁ, তো আমরা তাদের জন্য কি করছি? তাদের জন্য না করে আমাদেরকে কনসার্ট করতে হবে, আমাদেরকে বড় বড় শো অফ, শো ডাউন করতে হবে আসলে। হ্যাঁ, তাইলে এই যে এত বৈষম্য বিরোধী আন্দোলন, এই যে এত কিছু, সেটা তো দিন শেষে তো কোনো ফলাফল তো আসলে আসলো না। মাঝখান থেকে ওর জীবনগুলো গেল আসলে, ওই মানুষগুলো। তো আমার কাছে মনে হয় যে ওই চাঁদাবাজি তো করছেন দিন শেষে, তাই না? চাঁদাবাজি তো করছেন। তো আপনি ক্রাউড ফান্ডিং করেন আর যাই করেন, তো এই পরিবর্তনটা তো হলো না আসলে। পরিবর্তনের জায়গাটা তো আসলে দেখতে পাচ্ছি না। আমরা বলেছিলাম যে সেই সময় আসলে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তো এই যে কিছুদিন আগে অ্যালামনাইয়ের যে ভোট গেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখানে দেখেন ওই জামাত শিবিরের এই কিন্তু আধিক্য সব জায়গায়। সামনে রাকসু আসতেছে, তো সেখানে কি সাধারণ মানুষদের, সাধারণ ছাত্রদের কোনো দল নিরপেক্ষ হয়ে কি কোনো নির্বাচন হবে বলে আপনার মনে হয়? ওখানেও হবে না। ওইখানে শিবির থাকবে, ওইখানে ছাত্র দল থাকবে। যদিও দিন শেষে শিবির পুরাটাই ছাত্র থাকবে, কারণ শিবিরের তো অছাত্র কেউ তার বিশ্ববিদ্যালয় কমিটিতে নাই। ছাত্র দলের যারা আছে আসলে তারা তো আর ছাত্রত্ব নাই আর কি, তারা একটু বিপদেই পড়বে আর কি যদি নির্বাচনে যায়। আমার অবশ্য সাধারণ ছাত্রদের হয়ে একটা সুযোগ হয়তো বা নিত বা নিতে চাচ্ছিল, সেই জায়গাটাতে সে একটা হয়তো বা একটা কিছু একটা বের করে নিয়ে আসতে পারতো রেজাল্ট। তো দেখা যাক সামনে কি হয়। আর একটা বিষয় আসি, সেটা হলো যে 123 জনের যে চাঁদাবাজের লিস্ট পত্রপত্রিকায় এসছে আর কি। তো আমার এখানে কয়েকটা প্রশ্ন আছে। এখানে দেখানো হয়েছে যে আমি আমি পুরো লিস্টে সার্চ দিলাম যে বিএনপি লেখা আছে কয় জায়গায়। তো বিএনপি সমর্থিত বা জাতীয়তাবাদী দলের সমর্থিত 32 জনের নাম পাওয়া গেল। এবং আমি আওয়ামী লীগ দিয়ে সার্চ করলাম, ওইটার সংখ্যা 12 কি 13। জামাত দিয়ে সার্চ করলাম মাত্র 6 জন। আমি আবার জামাতের বেশ কয়েকজনের সাথে কথা বললাম, তারা আবার বলছে যে না, বা জামাত থেকেও বলা হয়েছে যে না, এই 6 জনের যে নাম এসছে, সেই 6 জনের সাথে তাদের কোনো সম্পৃক্ত নেই। তারা নেতাও না, তাদের কর্মীও না, তবে ওখানে লেখা আছে সমর্থিত আর কি। তো এখন আমার যে প্রশ্ন, চাঁদাবাজ যারা চাঁদাবাজি করেন, এটা ভালো লিস্ট হয়েছে আর কি। হ্যাঁ, তো এই লিস্টে শুধু কি এই যে বাংলাদেশের এই যে আপনি এই লিস্টে 32 জন বিএনপি আসলো, আর জামাতের মাত্র 6 জন, আওয়ামী লীগের মাত্র 13 জন। অনেকের অবশ্য নাম নেই আর কি, মানে কোন দল সমর্থন করে সেটা আসেনি। এখানে তো আমি তো খোলা চোখে তো আরো অনেকগুলো গোষ্ঠী চাঁদাবাজ দেখতে পাই আর কি। অনেকগুলো গোষ্ঠীর ভিতরে সাংবাদিকদের একটা বড় গোষ্ঠী আছে, এবং তারা খুব হাই প্রোফাইল আলা সাংবাদিক, এবং তারা ভয়ঙ্কর চাঁদাবাজি করে। আওয়ামী লীগের শেষের দিকে এসে তারা তো এক একজন ফুলে ফেপে আহ, বিশাল অবস্থা, এবং জুলাই আগস্টের পরে সুযোগ নিয়ে তাদের আবার আহ, তাদের চাঁদাবাজি স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। তো আপনি জামাতের কথা বললেন, আপনি বিএনপির কথা বললেন, আওয়ামী লীগের কথা বললেন, সাংবাদিকদের নামটা কেন আসলো না? আসলে সাংবাদিকরা কি চাঁদাবাজি করে না বাংলাদেশে? তো তাদেরও নাম আসা উচিত ছিল। আর একটা প্রশ্ন আমার কাছে আছে, সেটা হলো যে এই সময় কেন চাঁদাবাজের লিস্টটা আসবে আসলে?
তাই না? এই সময় চাঁদাবাজের লিস্টটা কেন আসবে আসলে? আমার ধারণা, আমি গত ৪-৫ মাস আগে শুনেছিলাম যে বাংলাদেশে কোনো একটা সরকারি আ এজেন্সি তারা আ মাঠে না থেকে আসলে চাঁদাবাজের একটা লিস্ট করবে আসলে। তো সেটা দেখলাম যে রাজশাহী দিয়ে শুরু হলো। আমার মনে হয় এরপরে প্রত্যেকটা জেলাতে আসবে এবং সেখানে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে একটা দলকে আসলে টার্গেট করা হচ্ছে। বিএনপির যেহেতু সংখ্যাটা বেশি, তার মানে আমরা ধরে নিতে পারি বিএনপিকে টার্গেট করা হচ্ছে। তার মানে বিএনপির যেন একটা জনসমর্থন বা একটা ইমেজ যেন নষ্ট হয়, সেটা পরিকল্পিতভাবেই হয়তোবা করা হচ্ছে। আমি অস্বীকার করছি না। বিএনপিতে বাংলাদেশে এখন বিএনপি যে পরিমাণ চাঁদাবাজি করছে, এইটা আমার ধারণা সরকার গঠন করলে এটা সরকারি পর্যায়ে কিংবা হচ্ছে আপনার বৈধভাবে এটা আরো ১০ গুণ হবে। কিন্তু বিএনপি যে চাঁদাবাজি করছে না তা না। অবশ্যই করছে। কিন্তু এই চাঁদাবাজ লিস্টের ভিতরেই দেখেন সূক্ষ্ম পরিকল্পনা আছে। আপনি কেন জামাতের ৬ জন দেখালেন? জামাত কি চাঁদাবাজি করে না? করছে না। চাঁদাবাজ তো জামাতও করছে আরকি। বিভিন্ন জায়গায় আপনি খোঁজখবর নিয়ে দেখেন ইন্টারনালি জামাতও চাঁদাবাজ করছে আরকি, চাঁদাবাজি করছে। তাইলে আপনি বিএনপির দেখালেন ৩২, জামাতের মাত্র ৬ জন, আওয়ামী লীগের ১৩ জন। সাংবাদিক তো নেই। সাংবাদিকও তো একটা বড় স্টেক হোল্ডার এই চাঁদাবাজদের ভিতরে আরকি। তো আমার কাছে যেটা মনে হয় যে আসলে একটা নির্দিষ্ট দলকে আ সাধারণ মানুষের কাছে একটু, বিএনপি যদিও কালার, আরেকটু বেশি আসলে কালার করার জন্য এই ইস্যুটা ক্রিয়েট করা আরকি, হ্যাঁ? এবং আমার কাছে মনে হচ্ছে খুব পরিকল্পিতভাবেই এই লিস্টটা আসলে এই সময় ছাড়া হয়েছে। মানে সবকিছু দেখেন, আপনি যদি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যম থেকে যদি আপনি চিন্তা করেন যে কোন মিডিয়া হাউসগুলো একসাথে একটা বিষয় নিয়ে আসলে আগাচ্ছে, একটা ইস্যু নিয়ে আসলে আগাচ্ছে আরকি, হ্যাঁ? তখনই বোঝা যায় যে এটা কার ইশারায়, কার ইঙ্গিতে, কোথা থেকে হচ্ছে। যদিও জামাতের মাত্র ৬ জন এবং এখন শোনা যাচ্ছে যে প্রত্যেকটা জায়গাতে জামাতের আসলে একটা বেশ বড় প্রভাব আছে। প্রতিষ্ঠান বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, সরকারি প্রতিষ্ঠান বলেন, তারা বেশ জেঁকে বসেছে। বসুক, সমস্যা নাই। সবাই, প্রত্যেকটা দলই তো চায় ভাই নিজের আ উম নিজের প আ দখলটা বাড়াতে, নিজের শক্তি বাড়াতে। তো জামাতও বাড়াবে। এটা বিএনপি বাড়ালে তখন আমরা বলি না। আওয়ামী লীগ বাড়ালে তখন বলি না। জামাত বসলেই, জামাত দখল করলেই জামাত খারাপ হয়ে গেল। সেটা বলি না। রাজনীতির যে আ খেলাধুলা আপনি বলতে পারেন, রাজনীতির যে আসলে আম আ কি বলে যে রাজনীতির মাঠের যে কৌশল, সেটা জামাত করছে। কারণ জামাত জানে যে বাংলাদেশে দিন শেষে আওয়ামী লীগ আর বিএনপি, এদের যে ভোট ব্যাংক আছে তাদের কাছে জামাত কিন্তু খুবই নগণ্য। তাদের একটা সমর্থন আছে, মানুষ তাদেরকে পছন্দ করছে, কিন্তু হয়তোবা ভোট হয়তোবা তাদেরকে নাও দিতে পারে। সো জামাতের ইন্ধনে কিংবা জামাতের আ ব্যা ব্যাক এন্ড থেকে তাদের কোনো আসলে কোনো প্রভাব আছে কিনা এই ধরনের চাঁদাবাজ লিস্ট আনার ক্ষেত্রে, সেটাও একটু দেখার বিষয়। আপনি এখানে দেখেন যে বিএনপি আছে, আওয়ামী লীগ আছে। আমার তো মনে হয় এনসিপিরও অনেক বড় চাঁদাবাজির স্টেক হোল্ডার তারা এখন মার্কেটে। মানে চাঁদাবাজ পুরো যদি একটা মার্কেট, আপনি যদি ইন্ডাস্ট্রি যদি আপনি চিন্তা করেন, এখন এনসিপিও কিন্তু এই মার্কেটে বেশ বড় একটা শেয়ার হোল্ড করে রাখে। রিসেন্টলি এই গত ২ দিন আগে আমরা গুলশানে দেখলাম। আ তারপরে প্রত্যেকটা জায়গাতেই চুপে চাপে কিন্তু এনসিপি কিন্তু চাঁদাবাজি করছে, করছে। কিন্তু আপনি দেখেন এনসিপির একটারও নাম নেই। তো রাজশাহীতে কি এনসিপির কি কেউ চাঁদাবাজি করে না? অবশ্যই করে। সব জায়গাতেই করছে। কিন্তু তাদের নামটা কেন আসলো না? তো দিন শেষে আসলে সবকিছু মনে হয় যে, এই যে চাঁদাবাজির যে লিস্টটা এসছে, এটাও কোন একটা পক্ষ থেকে এসছে, কাউকে কালার করার জন্য হয়তোবা আসছে। কারো ইমেজ নষ্ট করার জন্য আসছে। তবে আমার কাছে যেটা মনে হয় যে, রাষ্ট্র আসলে এখন সংকটের ভিতরে আছে। সবারই উচিত একটা সুষ্ঠু পরিবেশ নিয়ে আসা, একটা সুষ্ঠুভাবে নির্বাচনটা অনুষ্ঠিত হওয়া। সেটা ১ মাস আগে হোক, পরে হোক, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষ দেখে শুনে বুঝে তারা ভোট দিক। ভোট দিয়ে একটা নির্বাচিত সরকার আসুক। তারপরে না হয় আরো কথা বলা যাবে। আরো চিত্র দেখা যাবে। কিন্তু দিন শেষে এভাবেই যদি চলতে থাকে, এইটা আসলে খুব একটা ভালো কিছু আ দেশের জন্য বয়ে আনবে না। কারণ একদল চাইবে দেশে, যে দল বাংলাদেশে নেই, যে দল দেশ থেকে বিতাড়িত হয়েছে, তারা চাচ্ছে বাংলাদেশে এখন আ হচ্ছে অস্থিতিশীল তৈরি হোক। তারা ইউনূস সরকারকে আ অস্থিতির উপরে রাখছে আরকি। মানে কোনোভাবে কোনো কাজ করতে দিচ্ছে না। প্রশাসন থেকেও তাদেরকে কোনো হেল্প করা হচ্ছে না। তো ঠিক আছে, আমরা ইউনূস সরকারকে যত তাড়াতাড়ি আমরা পারি তাদেরকে বিদায় করে দেই। আপনি একটা নির্বাচিত সরকার আসুক। সেই নির্বাচিত সরকারই না হয় আওয়ামী লীগকে সে তার মতন করে রাজনৈতিকভাবে তারা হচ্ছে এটাকে মোকাবেলা করবে। আমরা সেটা বরঞ্চ, আমার কাছে মনে হয় যে সাধারণ মানুষও সেটা সেভাবেই আ গ্রহণ করবে আরকি, বা সেভাবেই তারা দেখবে। তো দিন শেষে এই যে চাঁদাবাজির লিস্ট, চাঁদাবাজ নিয়ে কোনো কথা নাই। চাঁদাবাজির লিস্ট এসছে, খুবই ভালো আছে, মানুষ তাদেরকে চিনুক। আরো বড় লিস্ট আসুক। প্রত্যেকটা জেলা থেকে চাঁদাবাজদের বড়, বড় লিস্ট আসুক। সেখানে যদি বড় কোনো নেতাকর্মী নাম থাকে, সেটাও সবার সামনে আসুক এবং মানুষ তাদেরকে চিনুক, মানুষ তাদেরকে ঘৃণা করুক। তাহলে যেটা হবে যে ফ্রেশ রাজনীতি যারা করে, যারা আসলেই ভালো, তারা
তারা মাঠে আসবে, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবে, তারা দেশের জন্য ভালো কাজ করবে।